হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। শ্রীমঙ্গলে আমরা যে 3 দিন ঘুরতে গিয়েছিলাম তার মধ্যে প্রথম দিন আমরা গিয়েছিলাম এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখানে গিয়ে আমরা কি করলাম এবং কেমন লাগলো সেগুলো সবকিছু আপনাদের সাথে এখন শেয়ার করব। চলে যাচ্ছি মেন ভিডিওতে। তো আপনারা লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢোকার আগেই একদম গেটের মুখে এরকম কতগুলো দোকান দেখতে পারবেন যেখানে বিভিন্ন স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। এছাড়া আছে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস। শ্রীমঙ্গলের সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আনারস। আমরা এখান থেকে আনারস মাখা খেয়েছিলাম, একটা ডাবও খেয়েছিলাম। আপনারা চাইলে এখান থেকে খাইতে পারেন। কিছু চেয়ার টেবিলও সেট করা ছিল যাতে ট্যুরিস্ট যারা আসছে তারা এখানে বসে খেতে পারে, সেজন্য। এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পারবেন একটা টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে। তো এখান থেকে আমরা 2টা টিকিট কেটে নিয়েছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড। একটা টিকিটের দাম ছিল মানে পার পারসন ছিল 115 টাকা করে। তো আমার কাছে আর কি টিকিটের প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে, কারণ অন্য যারা ঘুরতে এসেছিলেন তারা সবাই এটা নিয়ে কথা বলছিলেন যে এরকম একটা জাতীয় উদ্যানে ঢোকার জন্য পার পারসন 115 টাকা করে টিকিট, এটা আসলে খুব বেশি হয়ে যায়। তো যাই হোক, টিকিটটা কাটার পরে আমি এই যে একদম গেটের মুখে চলে এসেছি। এখানে বড় করে লেখা আছে শতাব্দী স্মারক লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, মৌলভীবাজার। গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে এরকম একটা সাইনবোর্ড দেখতে পারবেন যেখানে উল্লেখযোগ্য উদ্ভিদ প্রজাতি, বন্য প্রাণী লেখা আছে এবং এই জাতীয় উদ্যান ঘোষণার তারিখ, আয়তন, এগুলো সব কিছু লেখা আছে। তো এই যে এটা হচ্ছে মেইন গেট, এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করেছি। ভিতরে আসলে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হয়। এই হেঁটে যেতে যেতে আশেপাশে বিভিন্ন প্রজাতির গাছপালা এগুলো দেখতে পাওয়া যায়। যারা এখানে ঘুরতে চান তারা কেউই এই পুরো উদ্যানটা ঘুরে দেখেছেন বলে আমার মনে হয় না, কারণ এত বিশাল। দেখা যায় যে এর ভিতরে বাতাসের আর্দ্রতা একটু বেশি থাকে, এই কারণে প্রচণ্ড গরমও লাগে। আমরা তো এই সিজনে গিয়েছিলাম, এই কারণে আমাদের কাছে গরমটা একটু বেশি লাগছিল। শীতকালে যারা যাবেন তারা এরকম আবহাওয়া নাও পেতে পারেন, আরও বেটার আবহাওয়া পেতে পারেন। তো এই যে ভিতরের দিকে যাচ্ছিলাম, 2 সাইডেই সুন্দর গাছ লাগানো, পরিবেশটা বেশ সুন্দর। আশেপাশে ঝিঝি পোকা ডাকছিল, একদম ছমছমা পরিবেশ, মানে বেশ জঙ্গল জঙ্গল একটা ভাইব দিচ্ছিল। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানেও পরিচর্যার অভাব। যেমন আমরা প্রায় অনেকটা দূর হেঁটে চলে এসেছি, কিন্তু কোনো গাছেই দেখলাম না সাইনবোর্ড টাঙানো আছে যে এটা আসলে কোন প্রজাতির গাছ বা কেন কি, কিছুই লেখা নাই। তো ম্যাক্সিমাম গাছেই আর কি সাইনবোর্ড দেওয়া নাই, কয়েকটা গাছের লেখা আছে সাইনবোর্ড দিয়ে কি প্রজাতি, কি গাছ এইগুলো। কিছু দূর হেঁটে আসার পরে এখানে এক ধরনের বাঁশ গাছ দেখতে পেলাম যেগুলো অনেক মোটা মোটা, অনেক পুরাতন এবং বেশ লম্বা লম্বা। তো এখানে দেখলাম একটা সাইনবোর্ড দেওয়া আছে যাই বাঁশ লেখা। আমাদের বাঙালিদের অবস্থাটা দেখুন, বাঁশ গাছেও অমুক প্লাস তমুক এগুলো লিখে রাখছে। মানে যেখানেই যাবে সেখানেই কেন জানি এগুলো লিখে রাখতে হয় জানি না। ইভেন এইখানে অনেকগুলা গাছেই A+M, S+T মানে এগুলো লিখে রাখছে। আমরা যেখানে যাই সেখানে সৌন্দর্য কেন নষ্ট করি আমরা নিজেরাও জানি না। এইগুলো লিখে রেখে কি উপকার হয় তাও আমার জানা নাই। যাই হোক, তো এখানে দেখছিলাম যে ডেওয়া ফলের কিছু অংশ পড়ে পড়ে আছে। পরে সামনে তাকিয়ে যেটা বুঝলাম এই গাছটা হচ্ছে ডেওয়া ফল গাছ, যদিও কিছু লেখা নাই আর কি। উপরের দিকে তাকিয়ে দেখলাম গাছে 1-2টা ফল আছে, অনেক বড় ডেওয়া ফল গাছ এটি, এবং নিচে কোনো পশু পাখিতে খেয়ে হয়তো ফেলেছে অনেক ডেওয়া ফলের অবশিষ্ট অংশ নিচে এই যে আধভাঙা হয়ে পড়েছিল। এখানে একটা বিরল প্রজাতির গাছ দেখলাম যেটার নাম ওনারা লিখে রাখছেন আর কি, লোহা কাঠ। এই গাছের কাঠকে বলা হয়ে থাকে লোহা কাঠ বা আয়রন উড। তো এরকম প্রজাতির নাম লেখা আছে দেখেই আমি কয়েকটা ভিডিও শট নিয়েছি, যেগুলোর নামে আসলে প্রজাতির নাম লেখা নাই যে গাছগুলোতে, সেগুলোর ভিডিও নেয়নি। এখানে যেটা আছে এটা হচ্ছে গোলাপ জাম গাছ। এখানে কিছু সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ডে লেখা আছে পশু পাখি থেকে সাবধানে থাকতে, কিন্তু আসলে মানুষ চলাচলের জায়গায় পশু পাখি তেমন একটা আসে না, দেখা যায় না। আমরা কোনো পশু পাখি দেখি নাই। অনেকে নাকি মাঝে মাঝে বানর দেখতে পান আর কি। এখানে একটা গাছ আছে যে গাছটায় আসলে পরজীবী যেই গাছ আছে সেই গাছটা আঁকড়ে একদম জালের মতো ঘিরে রেখেছে, এবং ওই গাছ বেয়ে বেয়ে উঠেই সেই গাছটা বড় হয়েছে। এরপর একটু সামনের দিকে এগিয়ে আসলে আপনারা দেখতে পারবেন হাতের বাম সাইডে একটা মসজিদ আছে। আপনারা চাইলে এই মসজিদে সালাত আদায় করতে পারেন। দেখা যায় যে অনেক সময় নামাজের ওয়াক্ত হয়ে যায়, কোথায় নামাজ পড়বো আমরা বুঝতে পারি না।
তো এই লাওয়াছড়া উদ্যানের ভিতরেই মসজিদ আছে। আপনারা যদি সেই মুহূর্তে এই উদ্যানের ভিতরে অবস্থান করেন তাহলে এখান থেকে নামাজ পড়ে যেতে পারবেন। দান বাক্স আছে, কেউ যদি কিছু দান করতে চায় এখানে দান করতে পারে। এরপর আবারও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এই উপরের দিকে আরেকটা রাস্তা চলে গিয়েছে। এইদিকে আসলে এখানে যারা দেখাশোনার লোকজন আছেন তাদের একটা বাসা আছে ওই সাইডে। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচ দিয়ে আবার একটা ঝিরি বয়ে গিয়েছে। আর খুব ছমছমা পরিবেশ, নীরব পরিবেশ। আর মানে কোথা থেকে সাপ টাপ যদি চলে আসে বা বন্য কোনো প্রাণী চলে আসে এরকম মনে হচ্ছিল অনেক সময়। উপরের দিকে ক্যামেরাটা নিলে যেন আকাশই দেখা যাচ্ছে না, পুরো আকাশ যেন গাছপালা একদম ঢেকে রেখেছে। আপনাদেরকে যে আরও কিছু গাছ দেখাবো সেই সুযোগটা আসলে পাইনি, কারণ সব গাছের আসলে সাইনবোর্ডটা না দেওয়া থাকার কারণে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো গাছ পর্যবেক্ষণ করি না, এই কারণে সব গাছের নাম আসলে জানিও না। লেখা থাকলে আপনাদেরকে দেখাতে সুবিধা হতো। মোটামুটি যতদূর পর্যন্ত গিয়েছিলাম এর মধ্যে যেগুলোতে লেখা ছিল সেগুলো সবগুলোই আপনাদেরকে দেখিয়েছি। আর কোনো গাছের ভাবে নাম আমি দেখতে পাইনি, আর এত গাছের নামও আমার পক্ষে জানা পসিবল না। তো আপনারা যারা ঘুরতে যাবেন দেখবেন ভালো লাগবে, এরকম একটা বড় জাতীয় উদ্যান একবার হলেও ঘুরে আসা উচিত। কিন্তু স্যাটিসফাইড হতে পারবেন না এই যে শুধুমাত্র এই পরিচর্যাগুলোর অভাবে। তারা যদি সুন্দর করে যেই রাস্তাটা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আশেপাশের আগাছাগুলো পরিষ্কার করতো, নাম লিখে রাখতো কোনটা কি গাছ, তাহলে আরও বেশি ইন্টারেস্টিং হতো। এই লাওয়াছড়া জাতীয় উদ্যান কিন্তু বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিৎ বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজার কোমলগঞ্জ উপজেলায় অবস্থিত 1250 হেক্টর আয়তনের এই বন জীববৈচিত্র্যে ভরপুর। লাওয়াছড়া জাতীয় উদ্যানে 3টি পথ আছে। এর মধ্যে একটি পথ ভ্রমণ করতে আপনার সময় লাগবে 3 ঘন্টা, আরেকটি পথ ভ্রমণ করতে সময় লাগবে 1 ঘন্টা এবং অপর একটি পথ ভ্রমণ করতে লাগবে প্রায় 30 মিনিট মতো। মানে মোটামুটি 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা থাকলে আপনি এই পুরো উদ্যানটি ঘুরে দেখতে পারবেন। এছাড়াও আপনাকে সহযোগিতা নিতে হবে প্রশিক্ষিত গাইডের, তাহলে বনের একেবারে ভিতরে যেতে পারবেন। আমরা কোনো গাইড নিয়েছিলাম না, নিজেদের মতোই ঘুরেছিলাম। এখানে যারা বিদেশি পর্যটক আসেন তাদের প্রবেশ মূল্য 1150 টাকা করে, আর যারা অপ্রাপ্তবয়স্ক আছে তাদের ক্ষেত্রে 57 টাকা 50 পয়সা জন প্রতি নেওয়া হয়, মানে 58 টাকা বা 60 টাকায় ধরুন। আর প্রাপ্তবয়স্ক দেশি পর্যটক যারা আছেন আমাদের মতো তাদের জন্য 115 টাকা করে। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, প্রায় 40 মিনিট মতো ছিলাম। এর মধ্যে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি। বের হওয়ার সময় আমরা আবার এই যে গেটের মুখে যে দোকানগুলো ছিল এখানে বসে একটা আনারস মাখা আর ডাব খেয়েছিলাম, তারপরে আবার অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারাও যাবেন, স্বচক্ষে দেখে আসবেন, নিজেদের এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।